জ্যামিতির জগতে কোণ কিন্তু দারুণ একটা জিনিস, তাই না? আজকে আমরা ডাব্লিউবিপিএসসি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় ধরে কোণের এই রহস্যগুলোই সহজ করে বুঝব। চলুন শুরু করা যাক। আচ্ছা, এই যে ছবিটা দেখছেন, এখানে দুটো সরল রেখা একে অপরকে ছেদ করেছে আর তৈরি হয়েছে চারটে কোণ। দেখে মনে হচ্ছে খুবই সাধারণ, তাই না? কিন্তু এদের মধ্যেও কিছু নির্দিষ্ট নিয়ম কাজ করে। এই আলোচনায় আমরা সেই নিয়মগুলোকে ভাঙব, একেবারে গোড়া থেকে শুরু করে। তো কোনগুলো একসাথে কি করে সেটা দেখার আগে চলুন আগে এদের সাথে একটু পরিচয় করে নিই। মানে আমাদের আজকের আলোচনার মূল চরিত্রদের চিনে নেওয়া যাক। দেখুন, আমাদের কাছে আছে সূক্ষ্মকোণ, যেটা ৯০ ডিগ্রির চেয়ে কম। তারপর আসছে সমকোণ, যেটা একদম কাটায় কাটায় ৯০ ডিগ্রি। আর সব শেষে হলো স্থূলকোণ, যা ৯০ ডিগ্রির চেয়ে বেশি। এই তিনটে নামই কিন্তু আমাদের পুরো আলোচনার ভিত্তি। বেশ, কোণের প্রকার তো জানলাম। এবার চলুন দেখি এরা জুটি বাঁধলে কি হয়। জ্যামিতিতে কোণগুলো প্রায়ই একা থাকে না, জোড়ায় জোড়ায় আসে, আর তাদের যোগফলের ওপর ভিত্তি করে একটা বিশেষ সম্পর্ক তৈরি করে। এই স্লাইডটা কিন্তু খুব কাজের। দেখুন, দুটো সবচেয়ে জরুরি জোড়াকে পাশাপাশি দেখানো হয়েছে। একদিকে পূরক কোণ, যাদের যোগ করলে হয় ৯০ ডিগ্রি, আর অন্যদিকে সম্পূরক কোণ, যা যোগ করলে একটা সোজা লাইন মানে ১৮০ ডিগ্রি তৈরি হয়। প্রথমে আসা যাক পূরক কোণে। সহজ কথায়, যখন দুটো কোণ যোগ করলে ঠিক ৯০ ডিগ্রি হয়, তখন তারা একে অপরের পূরক। এই ছবিটার দিকে দেখুন, মনে হচ্ছে না যেন দুটো টুকরো মিলে একটা চৌকোকোণা তৈরি করেছে? ঠিক তাই। তাহলে বইয়ের অনুশীলনী থেকে একটা প্রশ্ন করা যাক, কেমন? আচ্ছা, দুটো সূক্ষ্মকোণ মানে দুটোই ৯০ ডিগ্রির চেয়ে ছোট, তারা কি একে অপরের পূরক হতে পারে? কি মনে হয়? একদম, অবশ্যই পারে। যেমন ধরুন, এই ৬০ ডিগ্রি আর ৩০ ডিগ্রি দুটোই সূক্ষ্মকোণ, আর তাদের যোগ করলে দেখুন একদম ৯০ ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার আসি সম্পূরক কোণে। এর হিসেবটাও সোজা। যখন দুটো কোণকে যোগ করলে ১৮০ ডিগ্রি হয়, মানে একটা সরল রেখা তৈরি হয়ে যায়, তখন তারা একে অপরের সম্পূরক। আচ্ছা, এবার আরেকটা মজার প্রশ্ন ভাবা যাক। দুটো স্থূলকোণ মানে দুটোই ৯০ ডিগ্রির থেকে বড়, তারা কি কখনো সম্পূরক হতে পারে? আর এর উত্তরটা হলো না, কখনোই না। ভাবুন তো, দুটো কোণই তো আগে থেকেই ৯০ ডিগ্রির বেশি, তাহলে তাদের যোগ করলে তো সেটা ১৮০ ডিগ্রিকে ছাড়িয়ে যাবেই, তাই না? সুতরাং তারা সম্পূরক হতেই পারবে না। আচ্ছা, এতক্ষণ তো আমরা যোগফলের সম্পর্ক দেখলাম। এবার চলুন এমন একটা সম্পর্ক দেখি যা নির্ভর করে কোণগুলো কোথায় আছে তার উপর। এদেরকে বলে সন্নিহিত কোণ। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা খুব সহজ। দেখুন, দুটো নিয়ম মানতে হবে। এদের একটাই শীর্ষবিন্দু থাকবে আর একটা সাধারণ বাহু থাকবে। সোজা কথায় এরা হলো একদম গা ঘেঁষা প্রতিবেশী। বেশ, কোণের এই ধারণাগুলো তো বোঝা গেল। এবার চলুন জ্যামিতির সবচেয়ে বিখ্যাত একটা আকৃতি, ত্রিভুজের ভেতরে ঝুঁকে দেখি সেখানে কি হচ্ছে। এখানে ডাব্লিউবিবিএসসির বইয়ের একটা খুব জরুরি উপপাদ্য আছে, বহিস্থ কোণের উপপাদ্য। ব্যাপারটা হলো, যদি কোনো ত্রিভুজের একটা বাহুকে টেনে লম্বা করা হয়, তাহলে বাইরে যে কোণটা তৈরি হয় সেটার মান হবে ভেতরের ঠিক উল্টো দিকের দুটো কোণের যোগফলের সমান। আর এই স্লাইডটা দিয়ে আমরা সবচেয়ে বিখ্যাত নিয়মটা বুঝতে পারব। যে কোনো ত্রিভুজের ভেতরের তিনটে কোণকে যোগ করলে সবসময় ১৮০ ডিগ্রি হয়। কেন হয়, এই সহজ প্রমাণটাই দেখুন না। কিভাবে তিনটে কোণকে এক জায়গায় আনলে একটা নিখুঁত সরল রেখা তৈরি হয়ে যাচ্ছে। তো নিয়মকানুন তো অনেক শেখা হলো। এবার চলুন বইয়ের একটা অঙ্কের মতো করে এই জ্ঞানটা একটু কাজে লাগাই। ধরুন, একটা সরল রেখা আছে, তার উপর একটা রশ্মি এসে পড়ায় দুটো কোণ তৈরি হলো। যদি একটা কোণের মান ৫০ ডিগ্রি হয়, তাহলে অন্যটার মান কত হবে? ভাবুন তো, কোন নিয়মটা এখানে কাজে লাগবে? দেখুন, আসল বিষয়টা হলো কোণ দুটো একটা সরল রেখার ওপরে আছে। তার মানে কি? তার মানে হলো তারা সম্পূরক। আর সম্পূরক মানেই তাদের যোগফল ১৮০ ডিগ্রি। তাহলে তো হিসেবটা একদম সোজা। ১৮০ থেকে ৫০ বাদ দিলেই উত্তর বেরিয়ে এলো ১৩০ ডিগ্রি। চলুন যা যা শিখলাম এক নজরে ঝালিয়ে নিই।
এই টেবিলটা কিন্তু দারুণ কাজের। এখানে সব মূল সম্পর্কগুলো এক জায়গায় করা আছে। পরীক্ষার আগে চোখ বুলিয়ে নেওয়ার জন্য একেবারে পারফেক্ট। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো দেখলাম ত্রিভুজের কোণগুলো নিজেদের মধ্যে কি সম্পর্ক, কিন্তু কোণগুলোর সাথে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের কি কোনো সম্পর্ক আছে? ভাবুন তো, যদি একটা কোণ খুব বড় হয় তাহলে তার উল্টো দিকের বাহুটা কি হবে? এই উত্তরটা না হয় আমরা পরের অধ্যায়ে খুঁজব। জ্যামিতি নিয়ে বসলেই কি একটু কঠিন মনে হয়? একদম চিন্তা করবেন না। আজকে আমরা একটা পাঠ্যপুস্তকের মাত্র একটা পাতা থেকে জ্যামিতির খুব গুরুত্বপূর্ণ 3টে ধারণা একদম সহজ করে বুঝে নেব। আমরা দেখব পূরক, সম্পূরক আর সন্নিহিত কোণ আসলে কি, আর তাদের মধ্যে কি সম্পর্ক। কোনো কঠিন সংজ্ঞায় যাওয়ার আগে আসুন একটা সহজ প্রশ্ন নিয়ে ভাবি। যখন দুটো কোণ পাশাপাশি থাকে তাদের মধ্যে কী ধরনের বিশেষ সম্পর্ক তৈরি হতে পারে? এই প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতেই কিন্তু আমাদের আজকের আলোচনাটা এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধারণাটা দিয়ে। আমরা কথা বলবো পূরক কোণ নিয়ে। কোণদের সম্পর্ক বোঝার জন্য এটা আমাদের প্রথম ধাপ। পূরক কোণ জিনিসটা আসলে কি? সংজ্ঞাটা কিন্তু খুবই সোজা। যখন দুটো কোণ মিলেমিশে ঠিক 90 ডিগ্রি তৈরি করে, মানে একটা বইয়ের কোণার মতো নিখুঁত একটা সমকোণ, তখনই তাদের আমরা বলি একে অপরের পূরক কোণ। এখানে সবচেয়ে জরুরি কথাটা হলো এই সংখ্যাটা 90 ডিগ্রি। মনে রাখতে হবে 89ও না 91ও না, যোগফলটা হতেই হবে কাটায় কাটায় 90। এই একটা নিয়ম মাথায় রাখলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। চলুন তো এই নিয়মটা একটু পরীক্ষা করে দেখি কিছু প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন, দুটো সূক্ষ্মকোণ কি পূরক হতে পারে? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই পারে। ভাবুন তো, একটা 40 ডিগ্রি আর একটা 50 ডিগ্রি যোগ করলে কত হয়? ঠিক 90। আচ্ছা, পরেরটা, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ, এটা কি সম্ভব? একদমই না, কারণ স্থূলকোণ তো নিজেই 90 ডিগ্রির চেয়ে বড়, তাই না? ওর সাথে কিছু যোগ করলে তো 90 পার হয়ে যাবেই। আর শেষ প্রশ্নটা, দুটো সন্নিহিত কোণ কি পূরক হতে পারে? হ্যাঁ, এটাও সত্যি। যদি তারা একদম গায়ে গা লাগিয়ে একটা সমকোণ তৈরি করে তাহলে তো কথাই নেই। এবার চলুন বই থেকে একটা মজার ধাঁধা সমাধান করা যাক। আমাদের সামনে কয়েকটা কোণের মান দেওয়া আছে। কাজটা হলো এদের মধ্যে থেকে এমন জোড়া খুঁজে বের করা যাদের যোগ করলে 90 হবে। দেখি তো, প্রথমে আছে 45 ডিগ্রি। আচ্ছা, 45-এর সাথে কত যোগ করলে 90 হয়? আরও একটা 45। আর দেখুন, লিস্টে তো 45 আছে। পেয়ে গেলাম আমাদের প্রথম জোড়া। এরপর 30 ডিগ্রি, এর জন্য লাগবে 60 ডিগ্রি। লিস্টে কি 60 আছে? না, নেই। তাহলে 30 ডিগ্রির কপালের সঙ্গী নেই। 42 ডিগ্রি, এর জন্য লাগবে 48 ডিগ্রি। আরে এটা তো আছে, দারুণ, আরেকটা জোড়া পেয়ে গেলাম। 37 ডিগ্রির জন্য লাগবে 53, না, নেই। আর 43 ডিগ্রির জন্য দরকার 47, যেটা লিস্টে আছে। দেখলেন তো, ব্যাপারটা কিন্তু একদম সহজ যোগ-বিয়োগের খেলা। বেশ, পূরক কোণের ব্যাপারটা তো আমরা বুঝে গেলাম। এবার চলুন পরের ধাপে যাই। এটাও পূরক কোণের মতোই, শুধু একটা ছোট্ট পার্থক্য আছে। আমরা এখন কথা বলবো সম্পূরক কোণ নিয়ে। সম্পূরক কোণের নিয়মটাও ঠিক তেমনই সোজা। যখন দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি, তখন তাদের বলা হয় একে অপরের সম্পূরক। ভাবুন তো, একটা একদম সোজা সরল রেখার কথা, ওটাই তো 180 ডিগ্রি। চলুন এই নতুন নিয়মটাকেও একটু ঝালিয়ে নেওয়া যাক। দুটো সূক্ষ্মকোণ কি সম্পূরক হতে পারে? না, কোনোভাবেই না, কারণ দুটো 90 ডিগ্রির কম কোণ যোগ করলে তো 180 হবেই না, তাই না? আচ্ছা, তাহলে দুটো স্থূলকোণ? এটাও অসম্ভব, কারণ দুটোই তো 90 ডিগ্রির বেশি, যোগ করলে তো 180 ছাড়িয়ে যাবে। তাহলে কি হবে? দুটো সমকোণ? হ্যাঁ, এইবার ঠিক, 90 আর 90 যোগ করলে হয় কাটায় কাটায় 180। আর সবশেষেরটা, দুটো সন্নিহিত কোণ কি সম্পূরক হতে পারে? হ্যাঁ, আর এটা আমরা প্রায়ই দেখি। দুটো কোণ যখন পাশাপাশি বসে একটা সরল রেখা তৈরি করে, তখন তারা সন্নিহিতও হয়, আবার সম্পূরকও হয়। চলুন আর একটা ধাঁধা সমাধান করি। এবার আমাদের এমন জোড়া খুঁজতে হবে যাদের যোগফল 180। লিস্টটা দেখি। প্রথমে 47 ডিগ্রি। আচ্ছা, 180 থেকে 47 বাদ দিলে কত থাকে? 133 ডিগ্রি। আর দেখুন, ওটা লিস্টে আছে। বাহ, প্রথম জোড়া পেয়ে গেলাম। এরপর 58 ডিগ্রি, এর জন্য লাগবে 122 ডিগ্রি।
আরে এটাও তো আছে। আর সবশেষে ৭৫ ডিগ্রি, যার জন্য দরকার ১০৫ ডিগ্রি। একদম পারফেক্ট ম্যাচ। ব্যাস, সব সম্পূরক জোড়া খুঁজে বের করা হয়ে গেল। এতক্ষণ তো আমরা কোণের মান যোগ করার কথা বলছিলাম, কিন্তু আমাদের শেষ ধারণাটা একটু অন্যরকম। এটা সংখ্যার খেলা নয়, এটা হলো অবস্থানের খেলা। চলুন দেখি দুটো কোণ কখন সন্নিহিত বা পাশাপাশি হয়। দুটো কোণকে সন্নিহিত বলতে হলে তাদের মোট ৩টে শর্ত মানতে হয়। খুব সহজ ৩টে শর্ত। ১, তাদের একটা শীর্ষবিন্দু থাকতে হবে, মানে কোণার পয়েন্টটা একই হবে। ২, তাদের একটা সাধারণ বাহু বা দেয়াল থাকতে হবে। আর ৩ নম্বর শর্তটা সবচেয়ে জরুরি, সেই সাধারণ বাহুটাকে থাকতে হবে বাকি দুটো বাহুর ঠিক মাঝখানে। চলুন প্রথম ছবিটা দেখি। এই কোণ দুটো কি শর্তগুলো মানছে? তাদের একটা সাধারণ শীর্ষবিন্দু আছে, ওই যে ও বিন্দুটা। একটা সাধারণ বাহুও আছে, ওবি। আর সেই ওবি বাহুটা কি মাঝখানে? হ্যাঁ, একদম মাঝখানে। তাহলে এটা সন্নিহিত কোণের একটা দারুণ উদাহরণ। এবার ২ নম্বর ছবিটার দিকে তাকান। এখানে কোণ দুটো তো আলাদা আলাদা জায়গায়, তাদের কি কোনো সাধারণ শীর্ষবিন্দু আছে? না, একদমই নেই। যেহেতু প্রথম শর্তটাই মিলল না, তাই এরা কোনোভাবেই সন্নিহিত কোণ হতে পারে না। ৩ নম্বর ছবিটা, এটা তো দেখতে প্রায় প্রথমটার মতোই লাগছে। চলুন মিলিয়ে নিই। সাধারণ শীর্ষবিন্দু ও আছে, সাধারণ বাহু ওবিও আছে, আর ওবি মাঝখানেও আছে। তাহলে হ্যাঁ, এরাও সন্নিহিত কোণ। আর এই শেষ ছবিটা হলো সবচেয়ে মজার। মনোযোগ দিয়ে দেখুন। একটা সাধারণ শীর্ষবিন্দু ও আছে, আছে। একটা সাধারণ বাহু ওবি আছে, হ্যাঁ, তাও আছে। কিন্তু ওই ৩ নম্বর শর্তটার কথা ভাবুন তো। সাধারণ বাহু ওভি কি অন্য দুটো বাহুর মাঝখানে আছে? না, নেই। দুটো কোণই তো ওবির একই পাশে। আর যেহেতু এই জরুরি শর্তটা পূরণ হলো না, তাই এরা সন্নিহিত কোণ নয়। এটা থেকে খুব ভালোভাবে বোঝা যায় যে ৩টি নিয়মই কেন এত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার এক ঝলকে দেখে নিই। আমরা কোণদের মধ্যে ৩ রকমের সম্পর্ক দেখলাম। একটা হলো পূরক, যেখানে যোগফল হতে হবে ৯০ ডিগ্রি, আরেকটা সম্পূরক, যেখানে যোগফল হবে ১৮০ ডিগ্রি, আর সবশেষে সন্নিহিত, যেটা পুরোপুরি নির্ভর করে তাদের অবস্থানের ওপর, মানে একটা সাধারণ শীর্ষবিন্দু আর একটা মাঝখানের বাহু। বইয়ের পাতার তথ্য তো আমরা বুঝে গেলাম, কিন্তু জ্যামিতি তো আসলে আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। তাই শেষ করার আগে একটা প্রশ্ন। এবার একটু নিজের ঘরের চারদিকে তাকান, দেখতে পাচ্ছেন কিছু? হয়তো বইয়ের কোণাটা একটা নিখুঁত সমকোণ, মানে দুটো পূরক কোণ মিলে তৈরি। বা ঘড়িতে যখন ৬টা বাজে কাটা দুটো একটা সরল রেখা তৈরি করে, মানে সম্পূরক কোণ। মেঝের টাইলসের নকশায় হয়তো লুকিয়ে আছে হাজারটা সন্নিহিত কোণ। এই পুরো পৃথিবীটাই তো আসলে জ্যামিতির একটা বড় ধাঁধা, শুধু খুঁজে নেওয়ার অপেক্ষা।